ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো। দেখো, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটা ফুল সাজেশান তোমরা চাইছিলে। আজকের এই ভিডিওতে মাধ্যমিক ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের একটা ফুল সাজেশান, একদম চ্যাপ্টার ওয়াইজ 1 মার্ক 2 মার্ক এবং কিছু নিউমেরিক্যাল বা অঙ্ক যে থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ দেখবে এবং খাতা পেন নিয়ে বসো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুলে নাও। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে, এবারে পরীক্ষায় কিন্তু প্রবল আসার সম্ভাবনা রয়েছে। দেখো, ফিজিক্যাল সায়েন্সে বেশিরভাগ প্রশ্ন কিন্তু 1 মার্কের থাকে, আর কি 2 মার্কের 1 মার্ক 2 মার্কের প্রশ্ন থাকে, 3 মার্কের প্রশ্ন কম থাকে। তো এই 1 মার্ক এবং 2 মার্ক আর কিছু 3 মার্ক বা অঙ্ক যে থাকে সেই নিউমেরিক্যালগুলোও দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আরেকটি কথা যে মনে রাখবে, ভৌতবিজ্ঞানে কয়েকটা জায়গা আছে যেখানে কিন্তু নাম্বার কাটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই নাম্বার কাটার জায়গাগুলোকে তোমাকে আটকাতে হবে। যেমন ধরো, কোনো তুমি সংকেত লিখছো বা কোনো সূত্র লিখছো, সেখানে যে যে অক্ষরগুলো ব্যবহার করবে, মনে করো ভি লিখলে ভি ইকুয়াল টু আয়তন লিখতে হবে, টি ইউজ করলে টি অক্ষরটা টি ইকুয়াল টু সময় বা টাইম, এই কথাগুলো না যদি না লেখো তাহলে 1 নাম্বার কাটা যাবে। আর কোনো অঙ্ক করছো, অঙ্ক করাটা পুরো ঠিক হয়েছে, কিন্তু শেষের উত্তরের যে এককটা আছে বা ইউনিটটা আছে সেই ইউনিটটা তুমি যদি না লেখো তাহলে কিন্তু তোমার সেখানে হাফ নাম্বার কাটা যাবে, ঠিক আছে? বা কোনো সংকেত লিখতে দেওয়া আছে, সে সংকেতটা তুমি 3 জায়গায় CH3 জায়গায় CH2 লিখে ফেলো, তাহলে কিন্তু সেটা পুরোটাই কাটা যাবে, সেখানে তুমি 0 পাবে। এই জায়গাগুলি তুমি যদি খেয়াল রাখো এবং বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমার ভৌতবিজ্ঞানে একটা ভালো নাম্বার পাওয়ার তোমার প্রিপারেশন অনুযায়ী একটা সম্ভাবনা রয়েছে, ভালো নাম্বার পাবে এবং অবশ্যই একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখে নিই চ্যাপ্টার ওয়াইজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, চ্যাপ্টার 1 থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট। স্ক্রিনশট নিতে পারো, কিন্তু অনেকগুলো স্ক্রিনশট নিতে হবে তোমাদের, তাই তোমরা ভিডিওটাকে পজ করে প্রশ্নগুলো তুলে নাও। প্রথম প্রশ্ন দেখো, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব। খুব সহজ প্রশ্ন এবং এটা প্রায় মাঝে মাঝে কমন আসে। স্থিতিশীল উন্নয়নের 2টো প্রধান লক্ষ্য উল্লেখ করো। মিথোজেনিক ব্যাকটেরিয়া কি, এর কাজ কি? তারপরে দেখো, কয়লা খনির মিথেন বা কোল বেড মিথেন বা CBM কি, একে সুইট গ্যাস বলে কেন? এবার দেখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে? ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, সমীকরণ সহ লেখো। বিশ্ব উষ্ণায়ন হ্রাসের 2টি উপায় লেখো, অথবা গ্রিনহাউস প্রভাব কমানোর 2টি উপায়। এইগুলো থেকে একটা প্রশ্ন আসবে, একই প্রশ্ন এটা। গ্রিনহাউস ইফেক্ট কি, এর কারণ সংক্ষেপে লেখো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন সর্বোচ্চ স্তর 2টির নাম লেখো এবং বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি এবং কেন বেশি সেটা তোমাকে লিখতে হবে। আর কয়েকটা প্রশ্ন দেখে নাও চ্যাপ্টার 1 থেকে। আর কয়েকটা প্রশ্ন দেখো, এগুলোও ইম্পর্ট্যান্ট রয়েছে। তাপন মূল্য কি? বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়, এর ব্যবহার কি? ফায়ার আইস বা আগুনের বরফ বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়ন কি? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো। সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো। বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব? পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল বলতে কী বোঝো? ওজোন স্তর ধ্বংসের CFCর ভূমিকা কি? এবার দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, গ্যাসের আচরণ। এখানে প্রথম প্রশ্ন দেখো, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। এবার অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং STPতে এর সীমান্ত মান 22.4 লিটার। এই পরীক্ষার লব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রোর সূত্রে উপনীত হওয়া যাবে, এই প্রশ্নগুলো খেয়াল রাখবে। আমি একটু তাড়াহুড়ো করে বলে দিচ্ছি, একটু ভুল হয়ে যেতে পারে, তোমরা দেখে নাও প্রশ্নগুলো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো। তৃতীয় অধ্যায় দেখো, তাপের ঘটনাসমূহ। এই অধ্যায় থেকে রয়েছে তাপ পরিবাহিতা কাকে বলে, এর একক কী? তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে 2টি করে সাদৃশ্য বৈসাদৃশ্য। আর তরলের আপাত প্রকৃতি ও প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপগুলো লিখো। আবার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা করো। তরলের প্রসারণ গুণাঙ্কের 2টি পার্থক্য বা মধ্যে 2টি সম্পর্ক লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণের গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? পঞ্চম অধ্যায় আলো থেকে, খুব ইম্পর্ট্যান্ট অধ্যায়, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসার্ধ প্রকাশ্যে দ্বিগুণ হয়, অর্থাৎ R = 2f। এবারে প্রমাণ করো, এই যে সূত্রটা দেওয়া আছে এটা প্রমাণ করবে
করবে ভালো করে। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা, আলোর বিচ্ছুরণ কী, হাইপারমেট্রোপিয়া কী, এর প্রতিকার কী, যেমন রৈখিক বিবর্ধন কাকে বলে, শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তগুলি লেখো, গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন। এবার ষষ্ঠ অধ্যায় থেকে দেখো ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। লেন্জের সূত্রটি বর্ণনা করো। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো। ওহেমের সূত্র বর্ণনা করো। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল লেখো। আর বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়নকরণ কিভাবে করা হয়। অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃত বা ব্যাখ্যাটা করতে হবে। ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটা করবে। এসিকে ডিসি বা ডিসিকে এসিতে কীভাবে রূপান্তরিত হয় কোন যন্ত্রের সাহায্যে, বার্লো চক্রটা ভালো করে করবে। সপ্তম অধ্যায় দেখো পরমাণু নিউক্লিয়াস যেটা রয়েছে, তেজস্ক্রিয়তা কী, এর ব্যবহার কী, কোনো মৌলে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা, এটা ব্যাখ্যা করে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভর ত্রুটি কী, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী, নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য। এবার দেখো আলফা বিটা গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা কার আর তুলনা করো। তারপরে প্রশ্ন দেখো আয়নিত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন। অষ্টম অধ্যায় পর্যায় সারণী, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এখান থেকে প্রচুর ছোট ছোট প্রশ্ন হয়। আয়ন বিভব বা আয়ন শক্তি বা আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কী এবং কোন ধাতুর কীরকম ইলেকট্রোনেগেটিভিটিগুলো আছে সেই চারটা মনে রাখবে। তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করে উদাহরণ দাও। নিয়নের সময় ইলেকট্রনযুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। সোডিয়াম ক্লোরাইড গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলে কঠিন অবস্থায় তা করে না কেন, তার কারণটা লিখতে হবে। আয়ন যদি যৌগ ও সমযোজী যৌগের মধ্যে তিনটি পার্থক্য। আয়ন তারপরে দেখো পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, এখান থেকে দেখো ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড HCl এর লুইস ডট গঠন করতে হবে, লুইস ডটগুলো ভালো করে করবে, এখানে অন্য কিছু যৌগ দিয়ে দিতে পারে, এটা খেয়াল রাখবে। নাইট্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি প্রশ্ন আছে দেখে নাও। তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো, দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। ধাতু ও তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য। জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করো। কোনো বস্তুর উপর সোনা ও রূপার প্রলেপ দিতে কী কী তড়িৎ বিশ্লেষ্য লাগে, অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী কী ব্যবহার করা হয়। এবার দেখো পরের চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এটাও দেখবে ছোট ছোট প্রশ্ন থাকে। পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতি নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, সমীকরণ সহ লেখো। এই অ্যামোনিয়া প্রস্তুতি করবে, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম করবে। লাইকার অ্যামোনিয়া বলতে কী বোঝো, হেবার পদ্ধতিটা করবে। অ্যামোনিয়া শিল্প উৎপাদন যেটা রয়েছে, কিভাবে ইউরিয়া উৎপাদন করা যায় সেটা ভালো করে করবে এবং তার ব্যবহার। H2S প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন। নাইট্রোজেন প্রস্তুতিতে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করা হয় না কেন। নাইট্রোলিউম কি, এটা কিভাবে উৎপন্ন হয়, সমীকরণটা তার করবে। অস্ট্রাল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো। শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটিকে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কি, কিভাবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। সিলভার নাইট্রেটে জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী ঘটে, সমীকরণ সহ লিখো। সমীকরণগুলো ঠিকঠাক লিখবে, ভুল হলে নাম্বার কিন্তু শূন্য পাবে। সালফার ডাইঅক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করলে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না কেন। আর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, SO2কে কীভাবে সালফিউরিক অ্যাসিডে পরিবর্তন করা হয়। সীমিত সমীকরণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ প্রক্রিয়ার একটা উদাহরণ দাও। শর্ত ও সীমিত সমীকরণ সহ ইউরিয়াকে কীভাবে শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোড সংগঠিত বিক্রিয়াগুলো লিখো। বা রূপার চুড়ির উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ অ্যাথোড ক্যানোড রূপে কী কী ব্যবহার করা হয়। পরের চ্যাপ্টার দেখো ধাতুবিদ্যায়, এখানে থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব উৎপাদনের বিক্রিয়াটি সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতিটির দুটি প্রয়োগ লেখো। জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি থেকে দেখো প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। জৈব অজৈব যৌগের দুটো পার্থক্য উল্লেখ করো। কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ দাও। অ্যাসিটিলিনের শিল্প উৎস ব্যবহার লিখবে। বিক্ষুব্ধ সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ার কী উৎপন্ন হয়। তারপর পলিমারাইজেশন বিক্রিয়া একটি উদাহরণ দেবে। ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া কী ঘটে তার সমীকরণ দেবে। IUPACর নাম লেখো। এই নামগুলো তোমাকে লিখতে হবে, আরও কিছু করে রাখবে তোমার এই অর্গানিক কেমিস্ট্রিতে যেগুলো রয়েছে, যেগুলো ইম্পর্ট্যান্ট থাকে সেগুলো সব ভালো করে দেখবে, কারণ এইরকম একটা প্রশ্ন থাকবেই। প্রতিস্থাপন বিক্রিয়া ও দ্রুত বিক্রিয়ার উদাহরণ দাও। জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে। এবার দেখো
ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন ও ব্রোমিনের বিক্রিয়া শর্ত সহ লেখো। কীভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে, কার্যকরী মূলকটিকে শনাক্ত করবে এই যৌগগুলোতে, যেমন ইথানল, তারপর অ্যাসিটিলিন, অ্যাসিটিক অ্যাসিড, মিথানল। আবার ডিনেচার্জড স্পিরিট বলতে কী বোঝো, ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার লিখো। এইবার দেখো কয়েকটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আমি আর বলছি না, একটু স্ক্রিনশট তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো স্ক্রিনশট প্র্যাকটিস করবে। তারপরে 2 দাগের ম্যাথামেটিক্যাল, 3 দাগের ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখো, আর 4 দাগের, হ্যাঁ। তারপরে আবার একজনের দাগ নাম্বার একটু ভুল আছে, 3 দাগেরটা দেখো। তারপরে 1, 2 এরকম এগুলো কিন্তু করবে, হ্যাঁ। এই ম্যাথামেটিক্যাল এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এইগুলো প্র্যাকটিস করে যাও। অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও, সবাই তাতে যেন উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।